বলবো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধুমাত্র মাতৃভূমির জন্য। যারা কখনো নিজের মাতৃভূমির জন্য ভালোবাসাটুকু অনুভব করেনি তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। আমাদের খুব সৌভাগ্য, আমাদের মাতৃভূমির জন্য যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার ইতিহাস হচ্ছে গভীর আত্মত্যাগের ইতিহাস, অবিশ্বাস্য সাহস এবং বীরত্বের ইতিহাস এবং বিশাল এক অর্জনের ইতিহাস। যখন কেউ এই আত্মত্যাগ, বীরত্ব আর অর্জনের ইতিহাস জানবে তখন সে যে শুধুমাত্র দেশের জন্য একটি গভীর ভালোবাসা আর মমতা অনুভব করবে তা কিন্তু নয়। এই দেশ, এই মানুষের কথা ভেবে গর্বে তার বুক ফুলে উঠবে। পূর্ব ইতিহাস যে কোনো কিছু বর্ণনা করতে হলে সেটি একটু আগে থেকেই বলতে হয়। তাই বাংলাদেশের ইতিহাস জানার জন্য একটু আগে গিয়ে ব্রিটিশ আমল থেকে শুরু করা যেতে পারে। ব্রিটিশরা এই অঞ্চলটিকে প্রায় 200 বছর শাসন শোষণ করেছে। তাদের হাত থেকে স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, জেল খেটেছে, দ্বীপান্তরে গিয়েছে। 1940 সালে লাহোর প্রস্তাবে ঠিক করা হয়েছিল ভারতবর্ষের যে অঞ্চলগুলিতে মুসলমান বেশি সেরকম দুটি অঞ্চলকে নিয়ে দুটি দেশ এবং বাকি অঞ্চলটিকে নিয়ে একটি দেশ তৈরি করা হবে। কিন্তু 1947 সালের 14ই আগস্ট যে এলাকা দুটিতে মুসলমানরা বেশি সেই এলাকা দুটি নিয়ে দুটি ভিন্ন দেশ না হয়ে পাকিস্তান নামে একটি দেশ এবং 15ই আগস্ট বাকি অঞ্চলটিকে ভারত নামে অন্য একটি দেশে ভাগ করে দেওয়া হলো। পাকিস্তান নামে পৃথিবীতে তখন অত্যন্ত বিচিত্র একটি দেশের জন্ম হলো, যে দেশের দুটি অংশ দুই জায়গায়। এখন যেটি পাকিস্তান সেটির নাম পশ্চিম পাকিস্তান এবং যেটি বাংলাদেশ তার নাম পূর্ব পাকিস্তান। মাঝখানে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব এবং সেখানে রয়েছে ভিন্ন একটি দেশ ভারত। বিভেদ, বৈষম্য, শোষণ আর ষড়যন্ত্র। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মাঝে শুধু যে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব তা কিন্তু নয়, মানুষগুলোর ভেতরেও ছিল বিশাল দূরত্ব। তাদের চেহারা, ভাষা, খাবার, পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছুই ছিল ভিন্ন। শুধু একটি বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষগুলোর মাঝে মিল ছিল, সেটি হচ্ছে ধর্ম। এরকম বিচিত্র একটি দেশ হলে সেটি টিকিয়ে রাখার জন্য আলাদাভাবে একটু বেশি চেষ্টা করার কথা, কিন্তু পাকিস্তানের শাসকেরা সেই চেষ্টা করল না। দেশ ভাগের সময় পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল প্রায় 2 কোটি, পূর্ব পাকিস্তানে ছিল 4 কোটি। কাজের সহজ হিসাবে বলা যায় শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্য, পুলিশ, মিলিটারি, সরকারি কর্মচারী, কর্মকর্তা সব কিছুতেই যদি একজন পশ্চিম পাকিস্তানের লোক থাকে তাহলে সেখানে 2 জন পূর্ব পাকিস্তানের লোক থাকা উচিত। বাস্তবে হলো ঠিক তার উল্টো। সব কিছুতেই পশ্চিম পাকিস্তানের ভাগ ছিল শতকরা 80 থেকে 90 ভাগ। বাজেটের 75% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, 25% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে। যদিও পূর্ব পাকিস্তান থেকে রাজস্ব আয় ছিল বেশি, শতকরা 62 ভাগ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেনাবাহিনীর সংখ্যা। পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের সৈন্যের সংখ্যা ছিল 25 গুণ বেশি। ভাষা আন্দোলন, অর্থনৈতিক নিপীড়ন থেকে অনেক বড় নিপীড়ন হচ্ছে একটি জাতির ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের ওপর নিপীড়ন। আর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ঠিক সেটি শুরু করেছিল। পাকিস্তানের জন্ম হয়েছিল 1947 সালে, আর ঠিক 1948 সালেই পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা এসে ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে পাকিস্তানের বাঙালিরা তার প্রতিবাদ করে বিক্ষোভ শুরু করে দিল। আন্দোলন তীব্রতর হয়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সারা পর্ব পাকিস্তানের মানুষ বিক্ষোভে ফেটে পড়ল। পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল রফিক, সালাম, রকবত, জব্বার এবং আরও অনেকে। তারপরেও সেই আন্দোলন যায়নি। পাকিস্তানের শাসন গোষ্ঠীকে শেষ পর্যন্ত 1956 সালে
বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হয়েছিল। যেখানে আমাদের ভাষা শহীদরা প্রাণ দিয়েছিল, সেখানে এখন আমাদের প্রিয় শহীদ মিনার আর 21শে ফেব্রুয়ারি তারিখটি শুধু বাংলাদেশের জন্য নয়, এখন সারা পৃথিবীর মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সামরিক শাসন একেবারে গোড়া থেকেই পাকিস্তান শাসনের এক ধরনের ষড়যন্ত্র হতে থাকে, আর সেই ষড়যন্ত্রের সবচেয়ে বড় খেলোয়াড় ছিল সেনাবাহিনী। দেশের বাজেটে 60% ব্যয় করা হতো সেনাবাহিনীর পেছনে। তাই তারা তাদের অর্থ, বীরত্ব, ক্ষমতা, সুবিধা, লোভনীয় জীবন বেসামরিক মানুষের হাতে ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। নানা রকম টালবাহানা করে রাজনৈতিক অস্থিরতার সুযোগে 1958 সালে পাকিস্তানের সেনাপতি আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে নেন। সেই ক্ষমতায় তিনি 2 দিন ছিলেন না, ছিলেন টানা 11 বৎসর। সামরিক শাসন কখনো কোথাও শুভ কিছু আনতে পারে না। সারা পৃথিবীতে একটি উদাহরণ নেই যেখানে সামরিক শাসন একটি দেশকে এগিয়ে নিতে পেরেছে, আইয়ুব খানও পারেনি। 6 দফা দেশে সামরিক শাসন, তার ওপর পূর্ব পাকিস্তানের মানুষের ওপর এত রকম বঞ্চনা, কাজেই বাঙালিরা সেটা খুব সহজে মেনে নিতে প্রস্তুত ছিল না। বাঙালিদের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের তেজস্বী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের মানুষের জন্য স্বায়ত্তশাসন দাবি করে 1966 সালে 6 দফা ঘোষণা করলেন। 6 দফা ছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের সব রকম অর্থনৈতিক শোষণ, বঞ্চনা আর নিপীড়ন থেকে মুক্তির এক অসাধারণ দলিল। তখন পাকিস্তানের রাজনৈতিক নেতাদের ওপর যেরকম অত্যাচার নির্যাতন চলছিল, তার মাঝে 6 দফা দিয়ে স্বায়ত্ত শাসকের মতো একটি দাবি তোলায় খুব সাহসের প্রয়োজন। 6 দফার দাবি করার সাথে সাথেই আওয়ামী লীগের ছোট বড় সব নেতাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেওয়া হলো। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি কঠিন শাস্তি দেওয়ার জন্য তাকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে দেশদ্রোহিতার একটি মামলার প্রধান আসামি করে দেওয়া হলো। পূর্ব পাকিস্তানের বাঙালিরা কিছুতেই এটা মেনে নিল না এবং সারা দেশ আন্দোলন শুরু হয়ে গেল। জেল, জুলুম, পুলিশ, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলসের গুলি কিছুই বাকি থাকলো না। কিন্তু সেই আন্দোলনকে থামিয়ে রাখা গেল না। আন্দোলনের নেতৃত্ব দিল ছাত্ররা, তাদের ছিল 11 দফা বাকি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন জেলের বাইরে, তিনিও এগিয়ে এলেন। দেখতে দেখতে সেই আন্দোলন একটি গণবিস্ফোরণ রূপ নিল। কার সাধ্যি তাকে থামায়? 69-এর গণ আন্দোলন প্রায় দিয়েছিল ফুটফুটে কিশোর মতিউর, প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ নামে। আইয়ুব গেটের নাম হয়েছিল আসাদ গেট। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব নেতাকে মুক্তি দিতে বাধ্য হলো। শুধু তাই নয়, প্রবল পরাক্রমশালী প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে বিদায় দিল। তারিখটি ছিল 1969-এর 25শে মার্চ। কেউ তখন জানতই না ঠিক 2 বছর পর একই দিনে এই দেশের মাটিতে পৃথিবীর জঘন্যতম একটি গণহত্যা শুরু হবে। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন দেবার কথা ঘোষণা করে। তারিখটি শেষ পর্যন্ত ঠিক করা হয় 1970 সালের 7ই ডিসেম্বর। নির্বাচনের কিছুদিন আগে 12ই নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূল এলাকায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল। এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ লোক মারা গেল। এত বড় একটি ঘটনার পর পাকিস্তান সরকারের যেভাবে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত ছিল, তারা মোটেও সেভাবে এগিয়ে এলো না। ঘূর্ণিঝড়ের পরে যারা কোনোভাবে বেঁচে ছিল, তাদের অনেকেই মারা গেল খাবার আর পানির অভাবে। ঘূর্ণিঝড়ে কষ্ট পাওয়া মানুষগুলো প্রতি এরকম অবহেলা আর নিষ্ঠুরতা দেখে পূর্ব পাকিস্তানের বাঙালিরা জেনারেল ইয়াহিয়া খানের সরকারের প্রতি বিতৃষ্ণা আর ঘৃণার ক্ষুব্ধ হয়ে উঠল। প্রচণ্ড ক্ষোভে মাওলানা ভাসানী একটি প্রকাশ্য সভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি করে একটি ঘোষণা দিয়ে দিলেন। 1970 সালের 7ই ডিসেম্বর অত্যন্ত সুষ্ঠুভাবে সারা পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। পাকিস্তান সেনাবাহিনীর বড় বড় জেনারেলের রাজনৈতিক নেতাদের জন্য কোনো শ্রদ্ধাবোধ ছিল না।
তারা ধরেই নিয়েছিল নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই দলগুলো নিজেদের ভেতর ঝগড়াঝাটি আর কোন্দল করতে থাকে, আর সেটিকে কারণ হিসাবে দেখিয়ে সেনাবাহিনীর ক্ষমতা থেকে দেশটাকে লুটেপুটে খাবে। কাজেই নির্বাচনের ফলাফল দেখে জেনারেল ইয়াহিয়া খানের মাথায় আকাশ ভেঙে পড়ল। ফলাফলটি ছিল অবিশ্বাস্য। পূর্ব পাকিস্তানের 162 আসনের ভেতরে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে 160টি আসন পেয়েছে। যখন সকল আসনে নির্বাচন শেষ হলো, তখন দেখা গেল মনোনীত মহিলা আসন সহ পাকিস্তানের জাতীয় পরিষদের 313টি আসনের মাঝে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ 167টি, পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর দল পিপলস পার্টি 88টি এবং অন্যান্য সব দল মিলে পেয়েছে বাকি 58টি আসন। সোজা হিসেব, এই প্রথম পাকিস্তান শাসন করবে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিষ্কার করে বলে দিলেন তিনি 6 দফার কথা জনগণের ভোট পেয়েছে এবং তিনি শাসনতন্ত্র রচনা করবেন 6 দফার ভিত্তিতে। দেশ শাসিত হবে 6 দফার ভিত্তিতে। পাকিস্তানের সেনাবাহিনী তখনই সিদ্ধান্ত নিয়ে নিল কোনোভাবেই বাঙালিদের হাতে পাকিস্তানের শাসনভার তুলে দেওয়া যাবে না। নিজের অজান্তেই জেনারেল ইয়াহিয়া খান তার দলবল বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্র জন্ম দেবার প্রক্রিয়া শুরু করে দিল। ষড়যন্ত্র। জেনারেলদের ষড়যন্ত্রে সবচেয়ে বড় সাহায্যকারী ছিল সেনাশাসক আইয়ুব খানের একসময়ের পররাষ্ট্রমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টির সভাপতি জুলফিকার আলী ভুট্টো। হঠাৎ করে জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে লারকানায় পাখি শিকার করতে আমন্ত্রণ জানালো। পাখি শিকার করতে জেনারেল ইয়াহিয়া খানের সাথে যোগ দিল পাকিস্তানের বাঘা জেনারেল। বাঙালিদের হাতে কেমন করে ক্ষমতা না দেয় সেই ষড়যন্ত্রের নীল নকশা সম্ভবত সেখানেই তৈরি হয়েছিল। ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলতে থাকলেও জেনারেল ইয়াহিয়া খান সেটি বাইরে বোঝাতে চাইল না। তাই সে 13ই ফেব্রুয়ারি ঘোষণা করল 3রা মার্চ ঢাকার জাতীয় পরিষদের অধিবেশন হবে। সবাই তখন গভীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করতে থাকে। এর মাঝে 1971 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির ভালোবাসা এবং মমতার শহীদ দিবস উদযাপিত হলো অন্য এক ধরনের উন্মাদনায়। শহীদ মিনারে সেদিন মানুষের ঢল নেমেছে। তাদের বুকের ভেতর এর মাঝে জন্ম নিতে শুরু করেছিল স্বাধীনতার স্বপ্ন। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সেই উন্মাদনা দেখে পাকিস্তান সেনাশাসকদের মনের ভেতরে যেটুকু দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটিও দূর হয়ে গেল। জুলফিকার আলী ভুট্টো ছিল সংখ্যালঘু দলে, তার ক্ষমতার অংশ পাবার কথা নয়, কিন্তু সে ক্ষমতার জন্য বেপরোয়া হয়ে উঠল। জাতীয় পরিষদের অধিবেশনে ঠিক 2 দিন আগে 1 মার্চ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে স্থগিত করে দিল। পূর্ব পাকিস্তানের বাঙালির বুকে ভেতর ক্ষোভের যে বারুদ জমা হয়ে গিয়েছিল সেখানে যেন অগ্নিস্ফুলিঙ্গ স্পর্শ করল। সারা দেশ বিক্ষোভের যে বিস্ফোরণ ঘটল তা কোনো তুলনা নেই। উত্তাল মার্চ। জাতীয় পরিষদের অধিবেশনে স্থগিত হয়ে গিয়েছে এই ঘোষণাটি যখন রেডিওতে প্রচার করা হয়েছে, তখন ঢাকা স্টেডিয়ামে পাকিস্তানের সাথে কমনওয়েলথ একাদশের খেলা চলছে। মুহূর্তের মাঝে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকা স্টেডিয়াম হয়ে ওঠে একটি যুদ্ধক্ষেত্র। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ পথে নেমে আসে। পুরো ঢাকা শহর দেখতে দেখতে একটি মিছিলের নগরীতে পরিণত হয়ে যায়। মানুষের মুখে তখন উচ্চারিত হতে থাকে স্বাধীনতার স্লোগান, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ শাসন কর। বঙ্গবন্ধু ঢাকা এবং সারা দেশ মিলিয়ে 5 দিনের জন্য হরতাল ও অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। সেই অহিংস অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধু পাকিস্তান সরকারকে কোনোভাবেই সাহায্য না করার কথা বলেছিলেন এবং তার মুখের একটি কথায় সারা পূর্ব পাকিস্তান অচল হয়ে গেল। অবস্থা আয়ত্তে আনার জন্য কারফিউ দেওয়া হলো। ছাত্র জনতা সে কারফিউ ভেঙে পড়ে নেমে গেল। চারিদিকে মিছিল, স্লোগান আর বিক্ষোভ। সেনাবাহিনীর গুলিতে মানুষ মারা যাচ্ছে, তারপরেও কেউ থেমে রইল না। দলে দলে সবাই পথে নেমে এলো। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ময়দানে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা তোলা হলো। 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের জনসভায় জাতীয় সঙ্গীত হিসেবে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি নির্বাচন করা হলো। 5 দিন হরতালের পর 7ই মার্চ বঙ্গবন্ধু বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিতে এলেন। ততদিনই পূর্ব পাকিস্তান চলছে বঙ্গবন্ধুর কথায়। লক্ষ লক্ষ মানুষ তার ভাষণ শুনতে এসেছে।
সোহরাওয়ার্দী উদ্যান আক্ষরিক অর্থে একটি জনসমুদ্র। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পৃথিবীর ইতিহাসে এরকম ভাষণ খুব বেশি দেওয়া হয়নি। এই ভাষণটি সেদিন দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এবং স্বাধীনতা সংগ্রামের সময় অকাতরে প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করার শক্তি জুগিয়েছিল। ঠিক এই সময় জেনারেল ইয়াহিয়া খান গণহত্যার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। বেলুচিস্তানের কসাইট নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে পাঠালো, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো বিচারপতি তাকে গভর্নর হিসেবে শপথ করাতে রাজি হলেন না। ইয়াহিয়া খান নিজে মার্চের 15 তারিখ ঢাকায় এসে বঙ্গবন্ধুর সাথে আলোচনার ভান করতে থাকে। এর মাঝে প্রত্যেক দিন বিমানে করে ঢাকায় সৈন্য আনা হতে থাকে। যুদ্ধ জাহাজে করে অস্ত্র এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করে, কিন্তু জনগণের বাধার কারণে সেই অস্ত্র তারা নামাতে পারছিল না। 21শে মার্চ এই ষড়যন্ত্রে ভুট্টো যোগ দিল। সদর দল বলে ঢাকা পৌঁছে গেল। সে আলোচনার ভান করতে থাকে। 19শে মার্চ জয়দেবপুর বাঙালি সেনারা বিদ্রোহ করে বসে। তাদের থামানোর জন্য ঢাকা থেকে যে সেনাবাহিনী পাঠানো হয় তাদের সাথে সাধারণ জনগণের সংঘর্ষে অসংখ্য মানুষ প্রাণ হারায়। 23শে মার্চ ছিল পাকিস্তান দিবস, কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আর গভর্নমেন্ট হাউস ছাড়া সারা বাংলাদেশে কোথাও পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়া গেল না। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসাতেও সেদিন আমার সোনার বাংলা গানের সাথে সাথে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হলো। পরদিন 24শে মার্চ সারা দেশে একটি থমথমে পরিবেশ। মনে হয় এই দেশের মাটি, আকাশ, বাতাস আগেই গণহত্যার খবরটি জেনে গিয়ে গভীর আশঙ্কায় রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে গিয়েছিল। গণহত্যা শুরু, অপারেশন সার্চ লাইট। গণহত্যার জন্য জেনারেল ইয়াহিয়া খান 25শে মার্চ তারিখটা বেছে নিয়েছিল, কারণ সে বিশ্বাস করত এটা তার জন্য একটি শুভ দিন। 2 বছর আগে এই দিনে সে আইয়ুব খানের কাছ থেকে ক্ষমতা পেয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিল। 25শে মার্চ রাতে বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যার আদেশ দিয়ে সে সন্ধ্যাবেলা পশ্চিম পাকিস্তানে যাত্রা শুরু করে দিল। জেনারেল ইয়াহিয়া খান সেনাবাহিনীকে বলেছিল, 30 লক্ষ বাঙালিকে হত্যা করো, তখন দেখবে তারা আমাদের হাত চেটে খাবে। গণহত্যা নিখুঁত পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছে সেই নীল নকশার নামে অপারেশন সার্চ লাইট। সেখানে স্পষ্ট করে লেখা আছে কেমন করে আলাপ আলোচনার ভান করে কালকর্ম করা হবে, কিভাবে বাঙালি সৈন্য নিশ্চিহ্ন করা হবে, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হবে, সোজা কথায় কিভাবে একটি জাতিকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হবে। ঢাকা শহরের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে পাকিস্তান মিলিটারিরা সব বাঙালি অফিসারকে হয় হত্যা না হয় গ্রেপ্তার করে নেয়। সাধারণ সৈন্যদের নিরস্ত্র করে রাখে। পিলখানায় ইপিআরদেরকে নিরস্ত্র করা হয়েছিল। তারপরে তাদের যেটুকু সামর্থ্য ছিল সেটি নিয়েই সারা যুদ্ধ করেছে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশদের নিরস্ত্র করা সম্ভব হয়নি এবং পুলিশ বাহিনী সবার আগে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সত্যিকারের একটি যুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তান সেনাবাহিনী অনেক ক্ষতি স্বীকার করে পিছিয়ে গিয়ে ট্যাঙ্ক, মর্টার, ভারী অস্ত্র, মেশিন গান নিয়ে পাল্টা আক্রমণ করে শেষ পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনের নিয়ন্ত্রণ করে। অপারেশন সার্চ লাইটের অন্যতম উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিল। আগে খবর পেয়ে তিনি তার দলের সব নেতাকে সরে যাবার নির্দেশ দিয়ে নিজে বসে রইল নিশ্চিন্তে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। স্বাধীন বাংলাদেশ কমান্ডো বাহিনী বঙ্গবন্ধুর ধরিয়ে আনার জন্য তিনি বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন। সেই ঘোষণায় তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করবার আহ্বান জানিয়ে গেছেন। তার ঘোষণাটি তৎকালীন ইপিআরএর ট্রান্সমিটারের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ল। যখন ঘোষণাটি প্রচারিত হয় তখন মধ্যরাত পার হয়ে 26শে মার্চ হয়ে গিয়েছে। তাই আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। পূর্ব পাকিস্তান নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য মুছে গেল। জন্ম নিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর এই বাংলাদেশ তখনও ব্যথাতুর, যন্ত্রণাকাতর। তার মাটিতে তখনও রয়ে গিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর নিষ্ঠুর দানবেরা। প্রতিরোধ ঢাকা শহরে পৃথিবীর একটি নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ চালিয়ে 27শে মার্চ সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে শহরের ভারার্ত নারী, পুরুষ, শিশু নিরাপদ আশ্রয়ের জন্য গ্রামের দিকে ছুটে যেতে লাগলো। জেনারেল টিক্কা খান ভেবেছিল সে যেভাবে ঢাকা শহরকে দখল করছে, যেভাবে সারা বাংলাদেশ এপ্রিলের 10 তারিখের মাঝে দখল করে নেবে, কিন্তু বাস্তবে সেটি সম্ভব হলো না। বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা বাঙালি সশস্ত্র বাহিনীর সদস্যরা এই দেশের ছাত্র জনতা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় যে বিরোধী
প্রতিরোধ গড়ে তুলেছিল তা কোনো তুলনা নেই। চট্টগ্রামে বাঙালি সেনাবাহিনী এবং ইউপিআর বিদ্রোহ করে শহরের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 27শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার স্বাধীনতার ঘোষণা পড়ে শোনান। এই ঘোষণাটি সেই সময় বাংলাদেশের সবার ভেতরে নতুন একটি অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ করতে হয় এবং বিমান আক্রমণ চালাতে হয়। বাঙালি যে যোদ্ধাদের হাত থেকে চট্টগ্রাম শহরকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনাবাহিনীর এপ্রিল মাসের 10 তারিখে হয়ে যায়। পাকিস্তান সেনাবাহিনীর কুষ্টিয়া এবং পাবনা শহর প্রথমে দখল করে নিলে বাঙালি সৈন্যরা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে শহরগুলো পুনর্দখল করে এপ্রিলের মাঝামাঝি নিয়ন্ত্রণে এনেছিল। বগুড়া দিনাজপুরের একই ঘটনা। বাঙালি সৈন্যরা পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে শহরগুলোকে পুনর্দখল করে নেয়। যশোর বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার চেষ্টা করার সময় তারা বিদ্রোহ করে। প্রায় অর্ধেক সৈন্য পাকিস্তান সেনাবাহিনীর হাতে প্রাণ হারালেও বাকিরা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত হয়ে আসতে পারে। কুমিল্লা, খুলনা ও সিলেট শহর পাকিস্তান সেনাবাহিনী নিজেদের দখলে রাখলেও বাঙালি সৈন্যরা তাদের আক্রমণ করে ব্যতিব্যস্ত করে রাখে। পাকিস্তান সেনাবাহিনী এই সময় পাকিস্তান থেকে 2টি ডিভিশনের সৈন্য বাংলাদেশ নিয়ে আসে। এছাড়া পরবর্তী সময়ে অসংখ্য মিলিশিয়া বাহিনী আনা হয়। এর সাথে সাথে আনা হয় যুদ্ধজাহাজ করে অস্ত্র আর গোলাবারুদ। বিশাল অস্ত্র সম্ভার এবং বিমান বাহিনীর সাহায্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। মে মাসের মাঝামাঝি তারা শেষ পর্যন্ত বাংলাদেশের বড় বড় শহর নিজেদের দখলে নিয়ে আসতে পারে। পাকিস্তান সরকারের 11ই এপ্রিল টিক্কা খানের পরিবর্তে জেনারেল এ.কে নিয়াজিকে সশস্ত্র বাহিনীর দায়িত্ব দিয়ে পাঠান। মুক্তিযোদ্ধায় তাদের যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু করার জন্যেই গরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। শরণার্থী। 25শে মার্চের গণহত্যা শুরু করার পর বাংলাদেশে কেউই নিরাপদ ছিল না। তবে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা আর হিন্দু ধর্মাবলম্বী ওপর পাকিস্তান সেনাবাহিনীর রাগ ছিল সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারে এরকম তরুণেরাও সেনাবাহিনীর লক্ষ্যবস্তু ছিল। সবচেয়ে বেশি আতঙ্কের মাঝে কম বয়সী মেয়েরা সেনাবাহিনীর সাথে সাথে বাংলাদেশের বিহারি জনগোষ্ঠীও বাঙালি নিধনে যোগ দিয়েছিলেন এবং তাদের ভয়ঙ্কর অত্যাচারে এই দেশের বিশাল এবং জনগোষ্ঠীর পাশে দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। জাতিসংঘ কিংবা নিউজ উইকের হিসাবে মোট শরণার্থীর সংখ্যা ছিল প্রায় 1 কোটি, যে সময় বাংলাদেশের জনসংখ্যাই ছিল মাত্র 7 কোটি। আর দেশের প্রতি 7 জন মানুষ মাঝে একজন নিজের দেশ বাড়ি শরণার্থী হিসাবে পাশের দেশে আশ্রয় নিয়েছিল। ভারতে বিশাল জনসংখ্যা আশ্রয় দিয়েছিল, কিন্তু তাদের ভরণপোষণ করতে গিয়ে প্রচণ্ড চাপের মাঝে পড়েছিল। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আগরতলায় মোট আদিবাসীর থেকে শরণার্থীর সংখ্যা বেশি ছিল। শরণার্থীদের জীবন ছিল খুবই কষ্টের, আবার অভাব, থাকার জায়গা নেই, রোগের শোকে জর্জরিত, কলেরা, ডায়রিয়া এরকম রোগে অনেকে মারা যায়। ছোট শিশু ও বিদ্যুতের সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছিল। দেখা গিয়েছিল যুদ্ধ শেষে কোনো কোনো শরণার্থী ক্যাম্পে গিয়ে শিশুও বেঁচে আর নেই। বাংলাদেশ সরকার একটি স্বাধীন সার্বভৌম দেশের আশঙ্কায় দেশের মানুষের বুকের মাঝে জাগিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন যে মানুষটি এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। তিনি তার পরিবারের সবাইকে তাদের নিজেদের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে 30শে মার্চ সীমান্ত পাড়ি দেয় এবং তার সাথে অন্য কোনো নেতাই ছিল না। পরে তিনি তাদের সবার সাথে যোগাযোগ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে। এপ্রিলের 10 তারিখ মুজিবুর থেকে ঐতিহাসিক স্বাধীনতার সনদ ঘোষণা করা হয়। এই সনদটি দিয়েই বাংলাদেশ নৈতিক এবং আইনগতভাবে স্বাধীন বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই নতুন রাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। 17ই এপ্রিল মুজিবনগর মেহেরগড় বাংলাদেশের প্রথম সরকার দেশি বিদেশি সাংবাদিকদের সামনে শপথ গ্রহণ করে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তাদের প্রথম দায়িত্ব বাংলাদেশের মাটিতে রয়ে যাওয়া পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালনা করা। পাল্টাঘাত। মুক্তিযোদ্ধার প্রথমে পর্যায়ে যুদ্ধগুলোকে ছিল পরিকল্পনাহীন এবং অপ্রস্তুত। ধীরে ধীরে মুক্তিযোদ্ধারা নিজেদের সংগঠিত করে পাল্টা আঘাত হানতে শুরু করে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের দায়িত্ব দেওয়া হয় কর্নেল অফ এম আওতাউল গনি ওয়াসমিনকে।
চিফ অফ স্টাফ করা হয় লে কর্নেল আব্দুর রবকে এবং ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দরারকে। পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। কমান্ডার ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলাম। 2 নম্বর সেক্টর নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, আংশিক ফরিদপুর। কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, তাদের ক্যাপ্টেন আব্দুল সালেক চৌধুরী এবং সবশেষে ক্যাপ্টেন ADM হায়দার। 3 নম্বর সেক্টরে উত্তর ঢাকার কমান্ডার প্রথমে ছিলেন মেজর কে সাইফুদ্দিন এবং পরে মেজর NN নিজামুদ্দৌলা শাহ। এখানে আরও অনেকগুলোই রয়েছে, সেগুলোর কথা বলছি না। এই 11টি সেক্টরের ছাড়াও জিয়াউদ্দিন রহমান, খালিদ রহমান, শহীদুল্লাহর নেতৃত্বে তাদের ইংরেজি নামের আদ্যাক্ষর ব্যবহার করে জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স নামে 3টি ব্রিগেড তৈরি করা হয়। সেখানে ট্রায়াঙ্গেল আব্দুল তাদের সিদ্দিকীর নেতৃত্বেই অঞ্চল ভিত্তিক বাহিনী ছিল। তাদের অসাধারণ নৈপুণ্যে তিনি যে শুধু কয়েদিয়া বাহিনী নামে একটি অত্যন্ত সুসংগঠিত বাহিনী করে পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন তা নয়, এই বাহিনীকে সাহায্য করার জন্য একটি স্বেচ্ছাসেবক বাহিনীও গড়ে তুলেছিলেন। যুদ্ধের শেষের দিকে সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীও যোগ দিয়েছিলেন এবং এই যুদ্ধ প্রথম বিমান আক্রমণের কর্তৃক ছিল বাংলাদেশ বিমান বাহিনীর। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান মিলিটারির নাকের ডগায় ঢাকা শহর দুঃসাহসিক গরিলা অপারেশন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল ক্র্যাক প্লাটুন নামে দুঃসাহসিক তরুণ গরিলা যোদ্ধার একটি দল। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ ছিল সত্যিকারের অর্থ একটি জনযুদ্ধ। এই দেশের অসংখ্য ছাত্র, জননেতা, কৃষক, শ্রমিক যোগ দেয়। সমতল ও পাহাড়ি আদিবাসী মানুষ। মুক্তিযোদ্ধাদের পায়ে জুতো কিংবা গায়ে কাপড় ছিল না, প্রয়োজনীয় অস্ত্র ছিল না, এমনকি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নেওয়ার সময় পর্যন্ত ছিল না। খালেদ মোশাফের ভাষায় যুদ্ধক্ষেত্রেই তাদের প্রশিক্ষণ নিতে হয়েছিল। তাদের বুকের ভেতরে ছিল সীমাহীন সাহস আর মাতৃভূমির জন্য গভীর মমতা। বাংলাদেশের নিয়মিত বাহিনী যখন প্রচলিত পদ্ধতিতে পাকিস্তান সেনাবাহিনীকে সাথে যুদ্ধ করেছিল, তখন এই গরিলা বাহিনী দেশের ভিতর থেকে পাকিস্তান সেনাবাহিনীকে আঘাতে আঘাতে ছিন্ন ছিন্ন করে দিয়েছিল। তাদেরকে বাধ্য করেছিল যে গতিবিধি নিজেদের ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ রাখতে। এই মুক্তিযোদ্ধাদের বীরত্ব কথা বলে কখনো শেষ করা যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের নিজেদের লেখা বইয়ে এই ছোট্ট কাহিনী একরকম 1971 সালের জুন মাসে রাজশাহীর রোহানপুর এলাকার একজন মুক্তিযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে। শত অত্যাচারের মাঝে সে মুখ খুলছে না। তখন পাকিস্তানি মেজর তাকে বুকে স্টেন গান ধরে বলল, আমাদের প্রশ্নের উত্তর দাও, তো না হলে আমি গুলি করে মেরে ফেলবো। নির্ভীক সেই তরুণ মুক্তিযোদ্ধা নিচু হয়ে মাতৃভূমির মাটিতে শেষবারের মতো চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার রক্ত আমার প্রিয় দেশটাকে স্বাধীন করবে। এই হচ্ছে দেশপ্রেম, এই হচ্ছে বীরত্ব, এই হচ্ছে সাহস। এদের দেখেই পাকিস্তান সেনাবাহিনী জানতো এই দেশটি আর কখনোই পরাজিত করতে পারবে না। আগে হোক বা পরে পরাজয় স্বীকার করে তাদের এই দেশ ছেড়ে যেতেই হবে। দেশদ্রোহীর দল। বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনীর কোনো যুদ্ধ ছিল না, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দেশদ্রোহী। বাংলাদেশের মানুষ এদের সবাই নির্বাচনে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। সেই দেশদ্রোহী মানুষগুলো ছিল কাউন্সিল মুসলিম লীগের খাজা খায়রুদ্দিন, কনভেনশন মুসলিম লীগের ফজল কাদের চৌধুরী, কায়েম মুসলিম লীগের খানফ সবুর খান, জামায়াত ইসমাইলির গোলাম আজম এবং নিজামের ইসলামী মৌলভী ফরিদ আহমেদ। এদের মধ্যে জামায়াতের ইসলামী নামের রাজনৈতিক দলটি কথা আলাদা করে বলতে হয়। পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করার জন্য দেশদ্রোহী বিশেষজ্ঞদের নিয়ে রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল। সেটি ছিল মূলত জামায়াতদের ইসলামী ও স্বতন্ত্র একটি দল। সেপ্টেম্বর মাসে পশ্চিম পাকিস্তানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল জেনারেল নিয়াজির কাছে এটি অভিযোগ করলে জেনারেল নিয়াজি তার অধস্তন কর্মকর্তাকে নির্দেশ দেয় তখন যে থেকে রাজকরদের আলদারোর তালমাসলট বলে রাখতে। এই রাজাকার কিংবা আলবদর বা আলমাসুদের মুক্তিযোদ্ধার মুখোমুখি হওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই ছিল না। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর পদলে হিসাবে থেকে বাংলাদেশ সাধারণ মানুষের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে, তার জন্য কোনো নজির নেই। পাকিস্তান সেনাবাহিনীর এই দেশের মানুষকে চিনত না। আলতাবর আল সাহস প্রকৃত অর্থ যাই হোক না কেন, বাংলাদেশের মানুষের কাছে এই চাইতে ঘৃত কোনো শব্দ নেই, কখনো ছিল না, কখনো থাকবে না। বাংলাদেশের বাইরে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় প্রবাসী থেকে বাঙালি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। তারা মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের জন্য টাকা তুলেছিলেন, পাকিস্তানের গণহত্যার কথা পৃথিবীকে জানিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত তৈরি করেছিল। তাদের কথা বিশেষভাবে
উল্লেখ করা যায় তা হচ্ছেন জাস্টিস বাবু সাইদ চৌধুরী, স্থগিত এফআর খান, প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং প্রফেসর রেহমান সোবহান। শুধু যে বাংলাদেশের মানুষের এগিয়ে এসেছিল তা নয়, আগস্টের 1 তারিখে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে রবিশঙ্কর, জর্জ হ্যারিসন এবং সহ অসংখ্য শিল্পীকে নিয়ে স্মরণাতীতকালের বৃহত্তম একটি কনসার্ট সারা পৃথিবীর বিবেকের নাড়িয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কবি অ্যালেন গ্রিনবার্গ শরণার্থীদের কষ্ট নিয়ে সেপ্টেম্বর অন যশোর রোড নামে যে অসাধারণ কবিতাটি রচনা করেন, সেটি কখনো মানুষের বুকে শিহরণের সৃষ্টি করে। শেষ কথা, আমাদের দুঃখী দেশটি বাংলাদেশ আমাদের বড় ভালোবাসার দেশ, বড় মমতার দেশ। যারা জীবন বাঁচিয়ে রেখে স্বাধীন দেশটি আমাদের এনে রেখেছিল, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আর যে স্বাধীনতা বিরোধী, বিশ্বাসঘাতকতা, যুদ্ধাপরাধী এই স্বাধীন রাষ্ট্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে, তাদের জন্য রয়েছে অন্তহীন ঘৃণা। আজ থেকে 100 বছর কিংবা 1000 বছর পরেও যতদিন বাংলাদেশ টিকে থাকবে, এই দেশের মানুষ স্বাধীনতা বিরোধী, বিশ্বাসঘাতক, যুদ্ধাপরাধীদের ক্ষমা করবে না। আমরা স্বপ্ন দেখি আমাদের নতুন প্রজন্ম মাতৃভূমিকে ঘুরে ঘুরে অভিমানী মুক্তিযুদ্ধের খুঁজে বের করে তাদের হাতে স্পর্শ করে তুলবে। আমাদের একটি স্বাধীন দেশ, সবার দেশের জন্যে ভালোবাসা এবং তারা মুক্তিযোদ্ধাদের চোখের দিকে তাকিয়ে কোমল গলায় বলবে, আমরা তোমাদের কথা দিচ্ছি, তোমরা যে বাঙাল স্বপ্ন দেখেছিল আমাদের এই বাংলাদেশের গড়ে তুলবে, তোমাদের রক্ত ঋণ আমরা শোধ করব। তো বন্ধুরা, ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।